ভাবনার জানালা লাল সবুজের ছবি আঁকে বাউলের সুরে স্বপ্ন বনে বাংলাকে ভালোবেসে এই বাংলাকে ভালোবেসে আজ বাংলার অগ্রযাত্রায় ভরে ওঠে অন্তর সোনালি প্রান্তর সোনালি প্রান্তর সোনালি প্রান্তর সোনালি স্বাগত জানাচ্ছি সোনালী প্রান্তর অনুষ্ঠানে। আজ আমরা এসেছি কক্সবাজার, তুলে ধরছি কক্সবাজার জেলার উপর তথ্যচিত্র। বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্ব প্রান্তের জেলা হচ্ছে কক্সবাজার। এর প্রাচীন নাম ছিল পালঙ্কি। এটি একসময় প্যানোয়া নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ হলুদ ফুল। অতীতে কক্সবাজারের আশেপাশের এলাকাগুলো হলুদ ফুলে ঝকমক করত। কক্সবাজারের ইতিহাস মুঘল আমলে শুরু হয়েছে। বর্তমান কক্সবাজারের পাশ দিয়ে মুঘল শাসনকর্তা প্রিন্স শাহ সুজা আরাকান প্রদেশে যাওয়ার পথে এ অঞ্চলের পাহাড় ও সাগরের মিলিত সৌন্দর্য অবলোকন করে মুগ্ধ হয়ে যান। তিনি তাঁর সেনা সামন্তকে এখানে ঘাঁটি করতে বলেন। সঙ্গে সঙ্গে তার সেনাবহরের 1000 পালকি বা ঢুলি এখানে অবস্থান নেয়। 1000 ঢুলি এর নামকরণ হয় ডুলাহাজার, যা বর্তমানে চকরিয়া উপজেলার একটি ইউনিয়ন। মুঘল আমলের পরে এ অঞ্চল ত্রিপুরা এবং আরাকানদের দখলে চলে যায়। তারপর পর্তুগিজরা কিছু সময় এ অঞ্চলে শাসন করে। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন হিরাম কক্সকে এ অঞ্চলের দায়িত্বভার দেয়া হয়। তিনি এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেন, যা কক্স সাহেবের বাজার নামে পরিচিত হয়। পরে তা কক্সবাজার নামে পরিচিতি পায়। পর্যটক জেলা হিসেবেও সারা বিশ্বে এ জেলা পরিচিত। কক্সবাজার একমাত্র জেলা যেখানে পাহাড়, নদী ও সাগরের মিলন মেলা দেখা যায়। 120 কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। এই জেলায় রয়েছে বেশ কয়েকটি দ্বীপ। এর মধ্যে মহেশখালী দ্বীপ অন্যতম। দর্শক, আমরা আছি কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপে, যেই দ্বীপ পান চাষের জন্য বিখ্যাত। দর্শক, আমরা আছি কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপের একটি পানের বরজে। কথা বলছি একজন পান শ্রমিকের সাথে। কি নাম আপনার? আমার নাম মুজির আহমদ। আপনি এই পানের বরজে কতদিন যাবত কাজ করেন? 20 বছর ধরে। 20 বছর ধরে। আচ্ছা, এই যে কাজ করেন, পানের বরজের কাজের যেই বিষয়গুলি শিখলেন কোথা থেকে? এগুলাই করে আসছে বংশ পরিচয় থেকে, বংশ মানে পরম্পরায় আপনার এই কাজগুলি করেন। আচ্ছা, তো আপনার কিরকম আয় হয়? আয় মনে করেন সপ্তাহে ভাঙি, 10 দিনে ভাঙি পান। আচ্ছা, 10 দিনের মধ্যে মনে 20,000 হয়, 30,000 হয়। শ্বাসের উপর নির্ভর করে। আচ্ছা, চাষের উপর নির্ভর করে এবং খাঁচার উপর নির্ভর করে। এক খাঁচি পান কত টাকা বিক্রি করেন? মনে করেন 20 থেকে 30,000, 40,000 হবে। এগুলো এক বিড়ে পান হবে 300 টাকা, 400 টাকা। এক বিড়া পান 300 টাকা। 300 টাকা। বাংলাদেশের স্বাস্থ্যকর জেলা হিসেবে পরিচিত এই জেলাটি।
এ জেলার মানুষ শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে রয়েছে। আমার মাজ্জা ভাই সাজ্জা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে। আমার মাজ্জা ভাই সাজ্জা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে। চল নাচতে নাচতে গান গাইতে গাইতে, চল নাচতে নাচতে গান গাইতে গাইতে, চল যাই খেতে ধান কাটিতে। কাটিলাও হাতে মাথালাও মাঠে, কাটিলাও হাতে মাথালাও মাঠে, কিছু মুড়ি মাখা লইও গামছাতে, কিছু মুড়ি মাখা লইও গামছাতে, চল যাই খেতে ধান কাটিতে। কাটিব পাকা ধান আনন্দে নাচবে প্রাণ, কাটিব পাকা ধান আনন্দে নাচবে প্রাণ। প্রধান মাথায় কইরা আনুন বাড়িতে, প্রধান ভাইরা দিবে বউ ঠেকিতে। চল যাই খেতে ধান কাটিতে। আমার মাইজা ভাই সাজা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে। আমার মাইজা ভাই সাজা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে। চল নাচতে নাচতে গান গাইতে গাইতে, চল নাচতে নাচতে গান গাইতে গাইতে, চল যাই খেতে ধান কাটিতে। আমার মাইজা ভাই সাজা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে। আমার মাইজা ভাই সাজা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে। আমার মাইজা ভাই সাজা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ জেলার বিভিন্ন উপজেলায় নির্মাণ করেছে বেশ কিছু শিক্ষা অবকাঠামো। এটি কক্সবাজার সরকারি কলেজ। বিশাল এলাকা জুড়ে এই কলেজটির অবস্থান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে বেশ কয়েকটি ভবন এবং ছাত্রী নিবাস নির্মাণ করেছে। এসব ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ এবং মান অনেক উন্নত হয়েছে। এটি কক্সবাজার ডিসি কলেজ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এখানে একটি 4 তলা বিশিষ্ট একতলা নান্দনিক ভবন নির্মাণ করেছে। দর্শক, আমি কথা বলছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কক্সবাজার জেলার নির্বাহী প্রকৌশলী মৃদুময় চাকমার সাথে। আপনার কাছে জানতে চাইব, আপনারা শহর থেকে প্রত্যন্ত এলাকায়, বিশেষ করে দ্বীপ এলাকায় যেসব নান্দনিক ভবন নির্মাণ করছেন,
এই ভবনগুলোর কাজের গুণগত মান নিশ্চিত করেন কিভাবে? আমরা ভবনের গুণগত মান নিশ্চিত করার জন্য আমাদের এখানে সার্বক্ষণিক উপসহকারী প্রকৌশলী আছে, আমাদের বর্তমানে একজন করে ডাটা এন্ট্রি অপারেটর আছে, আমাদের সহকারী প্রকৌশলী আছে কক্সবাজারে এখন 2 জন, আর আমি তো আছি। আমরা সব সময় স্টেশনের থেকেই কাজগুলা যেন সুন্দর হয় এবং কি গুণগত মান বজায় থাকে, আমাদের প্রধান প্রকৌশলীর নির্দেশ ক্রমে আমরা এগুলা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনারা আমি আজকে যেমন আমরা গিয়েছি মহেশখালী দ্বীপে, বৈরী আবহাওয়া, প্রচন্ড রোলিং ছিল, আমরা খুব ঝুঁকি নিয়ে গিয়েছি। তো এরকম প্রায় প্রতিদিনই আপনাদের ইঞ্জিনিয়াররা দেখাশোনা করে। তো এই যে ঝুঁকিপূর্ণ কাজগুলি করতে গিয়ে তারপরও কাজের মান রক্ষা করার জন্য আপনারা আপনার চেষ্টা করছেন। তো এই শহরের ভবনের যেই সুবিধাগুলো দেয়, এই দ্বীপ এলাকার ভবনের সুবিধাগুলো কি সেরকম দেয়? প্রায় সময় দ্বীপ এলাকাগুলোতে একটু রেট কোডটা বেশি থাকে, তাতে আমাদের কাজের গুণগত মানটা বজায় রাখা যায়। দর্শক, এখন দেখুন পর্যটন শিল্প এবং টুরিস্ট পুলিশের উপর তথ্যচিত্র। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ। এদেশের ঐতিহাসিক ও প্রাকৃতিক আকর্ষণের ভাণ্ডার রয়েছে, যা সারা বিশ্ব থেকে দর্শনার্থীদের আকর্ষণ করে। বাংলাদেশে প্রকৃতির নন্দনকাননের সৌন্দর্যমণ্ডিত কোনো সার্থক চিত্রশিল্পীর নিখুঁত চিত্রকর্মের সঙ্গে তুলনীয়। বদ্বীপ সদৃশ এই বঙ্গভূমি রয়েছে বিচিত্র ভূভাগ এবং সমুদ্র স্তনিত বিস্তীর্ণ উপকূল, সমুদ্র তটরেখা এবং ম্যানগ্রোভ সুন্দরবন, যা বিদেশি পর্যটক সহ দেশি পর্যটকদের আকর্ষণ করে। এখানে আছে সমান্তরাল ভূমি, পাহাড়, পর্বত, জলপ্রপাত, চা বাগানের আহামরি দৃশ্য, সবুজ গালিচার মতো শস্যক্ষেত, মাঠ আর সোনালী প্রান্তর। আর বিশেষ করে মাকড়সা জলের মতো ছড়িয়ে আছে রূপালী সব ছোট বড় নদী। সব মিলিয়ে বাংলাদেশের সৌন্দর্যের কোনো অভাব নেই। শুধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। মানুষের একে অপরকে জানার আগ্রহ থেকে এই পর্যটনের বিকাশ ঘটেছে। বন্ধু তোর লাইগারে, বন্ধু তোর লাইগারে, আমার তনু জোর জোর, মনে লয় সারিয়া যাইতাম দয়া বাড়ি গোর, বন্ধু তোর লাইগারে। পর্যটন বিষয়টি অনেক পুরাতন। ইবনে বতুতা সহ বিশ্ববিখ্যাত পর্যটকরা ইতিহাসে স্থায়ী হয়ে আছেন। সেই সময় যখন যোগাযোগের ব্যবস্থা ছিল না, তখন দেশে দেশে বিভিন্ন প্রান্তে এসব বিখ্যাত পর্যটকগণ গিয়েছেন। আজ পর্যটনের ধারণা প্রতিষ্ঠা লাভ করেছে। পৃথিবীব্যাপী দেশে দেশে গড়ে উঠেছে সমৃদ্ধ পর্যটন শিল্প। লক্ষ লক্ষ মানুষ ঘুরে বেড়াচ্ছে দেশ দেশান্তরে এবং দেশের বিভিন্ন প্রান্তে। দর্শক, আমি কথা বলছি বাংলাদেশ টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদের সাথে, যিনি কক্সবাজার রিজনে দায়িত্ব পালন করছেন, আর উনি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান। আপনার কাছে জানতে চাইব, যে আপনারা সাধারণ মানুষকে, বিশেষ করে ভ্রমণ পিপাসু মানুষকে ভ্রমণে উৎসাহ দিতে কি কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা চাই যে প্রত্যেকটা যে পর্যটকরা আসবেন, ওনারা নিরাপদে আসবেন এবং নিরাপদে যাবেন। এই যে মাঝখানের যে তাদের যে নিরাপত্তার যে প্রত্যেকটা ডাইমেনশন, এই ডাইমেনশনে হচ্ছে টুরিস্ট পুলিশের কাজ। ওনারা বাস টার্মিনাল থেকে নামা থেকে শুরু করে দালালের খপ্পরে যেন না পড়ে, সেই জায়গা থেকে আমাদের অবস্থান। আমরা বিচে যখন আসে, বিচে তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে, অর্থাৎ পর্যটকরা যখন আসেন সেখানে আমাদের 25টা সিসি ক্যামেরা আমরা সরাসরি মনিটর করি। সেই মনিটরের মাধ্যমে আমরা সবকিছু ওয়াচ করি। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তার মধ্যে আপনারা কতটুকু? আমরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট ট্যুরিজমের আমরা স্বপ্ন দেখি এবং ওই দিকেই যাব। সেই কারণে আমরা কিন্তু এখন পুরো সিসিটিভি দিয়ে আমাদের টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার থেকে মনিটর করা হচ্ছে। আমরা মনিটর করছি এবং এলইডি মনিটরের মাধ্যমে সিসিটিভি দিয়ে সব কিছু দেখানো হচ্ছে। পাশাপাশি আমরা ড্রোন ক্যামেরা দিয়ে আমরা সব কিছু অবজার্ভ করতেছি। বাইনোকুলার টিম আমাদের আছে।
এবং আপনি খেয়াল করবেন ডিজিটালাইজেশনের আরও একদম আগিয়ে গেছে। অনেক জায়গাতে ওয়ার্ল্ডেরও নাই এবং বাংলাদেশেও নাই। সেটা হচ্ছে কক্সবাজারে আপনি বাটন প্রেস করলে আপনার সাথে সাথে ট্যুরিস্ট পুলিশ আসবে। ইন্টারকমিং ব্যবস্থা আছে, ইন্টারকম আপনি ইউজ করতে পারবেন, মোবাইল চার্জের ব্যবস্থা আছে। সব কিছু মিলে আমরা ডিজিটাল নিরাপত্তার চাদরেই আমরা কিন্তু আমাদের পর্যটককে কিন্তু দেখে রাখি। আচ্ছা, ইদানিং একটা জিনিস আমরা খেয়াল করছি যে যারা ছবি তুলে, বিশেষ করে ক্যামেরাম্যান, ওনারা বিশেষ করে দর্শনার্থীদের বিরক্ত করে বা বিদেশি পর্যটকদের বিরক্ত করে, এটা আপনার কতটুকু? আমরা এই অভিযোগটা দীর্ঘদিনের, কারণ এই ক্যামেরাম্যান হচ্ছে অনেকে রেজিস্টার প্রাপ্ত ক্যামেরাম্যান, অনেকে রেজিস্ট্রি প্রাপ্ত না, শুধু ক্যামেরা নিয়ে আসাই ছবি তুলে ফেলে। 200 জনের মতো ওদের সংখ্যা। আমরা ওদেরকে দফায় দফায় মোটিভেশন করেছি, আগে ক্লাস করেছি, ইনস্ট্রাকশন দিয়েছি, একটা ছবি তুলে যেন 10টা ছবির ডিমান্ড না করতে পারে, বা পর্যটকের সাথে কথা না বলে একাধারে 100 ছবি তুললে তাকে 5,000 বা 10,000 টাকা অতি একটা প্রত্যাশাহীন একটা টাকা দাবি করে, যেটা পর্যটক বিব্রত হয়, তখন তাকে হেচিং লাগে। এই জায়গাগুলিতে অনেক সময় প্রেশারে দেয়। এই জায়গাগুলিতে আমরা কিন্তু একটা শক্ত অবস্থানে আসছি, এবং এই কারণে যারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের পর্যটককে হয়রানি করেছে, অসংখ্য ক্যামেরাম্যানকে আমরা গ্রেফতার করেছি। তো এক্ষেত্রে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে, বিচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে তাদেরকে আমরা কোটি দেওয়ানোর ব্যবস্থা করিয়েছি, এবং তারা আমাদেরও নিজস্ব নাম্বারিং আছে, আমাদেরও তাদের এনআইডি আছে। কেউ যদি কোনো সমস্যা তৈরি করে, সাথে সাথে আমরা ওই নাম্বারিং দিয়ে বের করে তাকে ব্যবস্থা আনি। এই জায়গাটাতে টুরিস্টেরও একটা কাজ আছে, সে কাজটা হচ্ছে যে যখন সে ছবি তুলবে, উনি যেন একাধারে ছবি না তুলে, উনিও ওনাকে বলে দেবে যে আমাকে এতটা ছবি তুলতে হবে, তাইলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায়। এটা টুরিস্ট প্লাস ক্যামেরাম্যান দুইটা পক্ষেরই একটা সংযত আচরণের প্রয়োজন আছে। আচ্ছা, আপনি নিরাপত্তার কথা বলছেন, কিন্তু তারপরেও আমরা বিভিন্ন খবর পাই বা দেখি ছিনতাই হচ্ছে, এই বিশেষ করে এই যে ছিনতাই এখনো হচ্ছে, বা আপনারা এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? এই ছিনতাই তো হচ্ছেই বিভিন্ন, যে আমরা খেয়াল করলাম যে কয়েকদিন আগে যে রোহিঙ্গারা এখানে কয়েকজন এসে ছিনতাই করেছে, বড় বড় কয়েকটি ছিনতাইয়ের ঘটনা করেছে। তো এই প্রেক্ষাপটে আমাদের কাজ হচ্ছে যে ঘটনার পরবর্তী আমাদের অ্যাকশন যাওয়া। এই আলোকে আমরা বাবু বাহিনীর প্রধান, তারপর শিয়াব বাহিনীর প্রধান, এরকম প্রত্যেকটা গ্রুপে আমরা 27 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি। এই যে এত বড় একটা ইভেন্ট গেল, ঈদ এবং পহেলা বৈশাখ, কোনো একটা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। এটা একটা লক্ষ লক্ষ পর্যটকদেরকে আমরা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে, ডিজিটাল চাদরের মধ্য দিয়ে আমরা কিন্তু এই ইভেন্টগুলি পার করেছি। এটার অর্থ হচ্ছে যে এখন এই অপরাধীরা নিয়ন্ত্রিত অবস্থায় আছে। অপরাধীরা তো সুযোগ খুঁজবে অপরাধ করার জন্য, তাদেরকে নিয়ন্ত্রণ করা এবং আইনের আওতায় শাস্তির ব্যবস্থা করাটা হলো ইম্পর্টেন্ট, বাট ওটাতে আমরা সক্ষম হয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় থাকে আমাদের দেশে, ধরেন তৃতীয় লিঙ্গের যারা আছে, জি হিজড়া যাদেরকে বলি, অনেক সময় তারা কি বলে অনেকটা বিরক্ত করে, এবং এমন কিছু অঙ্গ বিব্রতকর পরিস্থিতি, সাধারণ মানুষ তাদের পরিবার নিয়ে ঘোরাফেরা করতে বিব্রত। এটা আমি আসার পর থেকে একদম আমি তাদেরকে নিষেধ করে দিয়েছি। তো তারা তো একটা মানসিক প্রতিবন্ধী টাইপের বা আচরণটা ওই রকম করে, তো তাদের আমরা গুরুমাদের সহ তাদের লিডার্স আছে, তাদের সংগঠন আছে, তাদেরকে নিয়ে আমরা আলোচনা করেছি, তাদেরকে এখান থেকে আমরা সরিয়ে নিয়ে আসছি। তবে তারা বলেছে যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিই। তো আমরা মার্কেট সমিতি, মালিক সমিতির সাথে কথা বলে তাদেরকে ব্যবসার দিকে নিয়ে এবং বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে তাদেরকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করতেছি। এখন এটার ভিতরে ঢুকে না, আশা করতেছি তাদেরকে যদি সম্পূর্ণভাবে একটা পুনর্বাসনের আওতা আনতে পারি এবং সকলের সহযোগিতা আমরা পাই, এই সমস্যাটা চিরতরে আমরা সমাধান করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, আপনারা আসুন কক্সবাজার, সম্পূর্ণ নিরাপদ, আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের। শিক্ষার্থীরা এটা কিভাবে হ্যান্ডেল করে? তাদেরকে আমরা শিক্ষার্থীরা আসলে আমরা রিসিভ করি, আমরা একটা টুরিস্ট আসছে তাদেরকে আনন্দে রিসিভ করি, স্বাগত জানাই, এবং তারা তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়, এবং তাদের সাথে যে মালামাল আছে এগুলি কিভাবে তারা রক্ষণাবেক্ষণ করবে সেই সংক্রান্তে আমরা দিক নির্দেশনা দিয়ে থাকি। দর্শক, আমি কথা বলছি কক্সবাজার জেলার অর্থাৎ কক্সবাজার বিচে যার অবস্থান, স্থানীয় সাংবাদিক হাবিব সোহেল এসেছে। আপনার কাছে জানতে চাইব, আপনারা এখানে যেসব দর্শনার্থী আসে তাদেরকে ট্যুরিস্ট পুলিশ যে সেবা দেয়, এটা আপনারা কিভাবে দেখেন? এখন আসলে বর্তমান ট্যুরিস্ট পুলিশের যিনি এডিশনাল ডিআইজি আছেন, উনি খুবই সুদক্ষতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন, যেটা কক্সবাজারবাসীর জন্য আমরা গর্ব বলে মনে করি, যেটা সন্তোষজনক।
আমরা স্থানীয় সাংবাদিক হিসাবে আমরা ওনার কাছে যে পরিমাণ সাপোর্ট দরকার বিভিন্ন সেক্টরে ট্যুরিস্টদের ফোন দিলে কোথাও সমস্যা হলে উনি সাথে সাথে রেসপন্স করেন, এটা খুবই সন্তোষজনক। দর্শক, এতক্ষণ দেখেছেন কক্সবাজার জেলার উপর তথ্যচিত্র। আগামী সপ্তাহে একই সময় দেশের অন্য কোনো প্রান্তে আবারও দেখা হবে। আর অনুষ্ঠান সংক্রান্ত মতামত জানাতে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে sonaliprantor@gmail.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।